হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে মিট দ্য প্রেস অনুষ্ঠান থেকে উঠে গেলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাংলাদেশ ভারত সীমান্তে পুশিনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং অমানবিক দৃশ্যের অবতারণা, এই বিষয়টি আজকে আলোচনা করব। ফুড স্ট্যাম্প প্রাপ্তিতে কাজের যে কন্ডিশন ছিল, শর্ত রিকোয়ারমেন্ট ছিল, এর উপর স্থগিতাদেশ জারি করেছেন একজন জাজ। এই বিষয়টি আমরা আলোচনা করব এবং বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে জমে উঠেছে প্রচারণা, কোন প্যানেলে কারা এবং তারা কি করতে চান, এই বিষয়টি আলোচনা করব। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলে ইরানের হামলা, এই প্রথম অনেকদিন পরে হামলা করেছে ইরান ইসরায়েলে, এই বিষয়টি আজকে আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন যারা আমিন মেহেদি, ইব্রাহিম চৌধুরী খোকন এবং সাংবাদিক আরিফুর রহমান। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। দীর্ঘদিন পরে, বেশ কয়েকদিন পরে, আমি তো বাংলাদেশে গিয়েছিলাম, প্রায় 7 দিন বাংলাদেশে ছিলাম। এই কদিন নাজমুল আহসানের সাথে দেখা হয় নাই। সো নাইস টু সি ইউ নাজমুল ভাই। থ্যাংক ইউ তাহের, এবং ওয়েলকাম ব্যাক টু নিউ ইয়র্ক। আপনার দর্শকরা আপনার জন্য অপেক্ষা করছিলেন। জি, আমার আম্মাকে দেখতে গিয়েছিলাম আপনার। আশা করি সবাই আজকে আপনাকে দেখতে পাবে। যাই হোক, আজকে টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেল সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, জুন মাসের 7 তারিখ। এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েল একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েল এই ক্ষেপটি এবং এটি ইসরায়েলের উত্তর অংশে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এক্সকিউজ নামক যে সংবাদ মাধ্যমটি রয়েছেন তাদেরকে জানিয়েছেন যে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর পাল্টা আঘাত না হানার জন্য চাপ প্রয়োগ করবেন। অর্থাৎ ইরানের এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল যেন পাল্টা হামলা না চালায় সেটার জন্য চাপ প্রয়োগ করবেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। এমন ঘটনা আগে অবশ্য কখনো চিন্তাও করা যায়নি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আজকে বলেছেন তিনি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবেন, ইসরায়েল যেন পাল্টা আঘাত না আনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC নামে যারা পরিচিত, তারা জানিয়েছে যে ইসরায়েলকে সতর্ক করার জন্যই এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। আজকে নতুন একটা জিনিস আমরা জানলাম, সতর্কতামূলক ব্যবস্থা, অর্থাৎ সতর্ক করার জন্য। এর আগে আমরা জেনেছি আত্মরক্ষার জন্য আক্রমণ করা হতো। ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় আক্রমণ করতো আত্মরক্ষার জন্য, এখন করছে সতর্ক করার জন্য। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে যে IGS অর্থাৎ ইরানের ন্যাশনাল গার্ড, যে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পুরো অঞ্চল জুড়ে আরো বড় আকারের হামলা চালানো হবে, এটি আজকে ইরান জানিয়েছে। IRGC আরো জানিয়েছে যে হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিও ছিল। এদিকে ইরান ইসরায়েলে আঘাত হানার পর প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের দি পোস্ট পত্রিকাকে বলেছেন পরিস্থিতি ভালোভাবেই চলছে। তাছাড়া ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই। আজই ফিনান্সিয়াল টাইমসকে এমন কথা বলেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি করুক না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা মেনে নিতেই হবে, কারণ সব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই গ্রহণ করে থাকেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এই সাক্ষাৎকারে, টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন তার সামনে অন্য কোনো বিকল্প নেই, অর্থাৎ নেতানিয়াহুর সামনে অন্য কোনো বিকল্প নেই এবং বিকল্প থাকবেও না। তিনি প্রেসিডেন্ট আরো বলেন চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেই, সব সিদ্ধান্ত আমিই নেই, তিনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, এমন বক্তব্য ইসরায়েল সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট আগে মন্তব্য করেনি। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যা বলেছেন ফিনান্সিয়াল টাইমসকে। গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তির মধ্যেই রোববার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পরে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এসব কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যগুলো, কারণ এমনটি প্রেসিডেন্ট ট্রাম্প বলবেন এমনটা অনেকেই আশাও করেননি। ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র।
ইরানের হামলায় উপসাগরীয় মিত্রদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে ইরানের সম্পদ ব্যবহার করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র সরকার। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে, এবং এমন এক সময় এই তথ্য সামনে এলো যখন তেহরান, কুয়েত ও বাহরাইনে দফায় দফায় হামলার পর আবারও নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বিসেন্ট একটি দলকে নির্দেশ দিয়েছেন যে তাতে তারা উপসাগরীয় মিত্রদের উপর ইরানের হামলার ক্ষয়ক্ষতির আর্থিক একটি হিসাব তৈরি করে। এর ঠিক একদিন আগেই ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসিন রেজাই সিএনএনকে বলেছিলেন, 3 মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের আটকে রাখা $24 বিলিয়ন ইরানি সম্পদ ছেড়ে দিতে হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান আরো হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে $24 বিলিয়ন ওই অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি সম্পন্ন করা সম্পূর্ণভাবে ট্রাম্প প্রশাসনের উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন ইরানের শীর্ষস্থানীয় নেতারা, এবং এর জন্য আমেরিকাকে তাদের ইরানের যে অবরুদ্ধ $24 বিলিয়ন ইরানের সম্পদ ছেড়েই দিতে হবে। সিরিয়ানকে তো এই বিশেষ আজকে ইরানের নীতি নির্ধারণী ফোরামের জ্যেষ্ঠ নেতা মোহসেন রেজাই এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারও করে দিয়ে বলেছেন যে নতুন করে লড়াই শুরু করলে যুক্তরাষ্ট্রকে এক অন্ধকার গলিতে প্রবেশ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আগে শান্তি চুক্তি, পরে ইরানের জব্দ করা সম্পদ নিয়ে আলোচনা। তিনি ইঙ্গিতও দিয়েছেন যে চুক্তি কার্যকর হওয়ার পরপরই এই বিষয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ ইরানের যে $24 বিলিয়ন সম্পদ জব্দ করা হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের নির্দেশে, সেটি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় ইরান যদি শান্তি চুক্তি স্বাক্ষর করে। তারপর যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি মিত্র দেশের নেতৃত্বে আরোপিত অর্থনৈতিক বিধিনিষেধের কারণে ইরানের বিপুল পরিমাণ অর্থ বিশ্বের বিভিন্ন দেশে জব্দ অবস্থা রয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে তিনি ইরানের সম্পদ ছাড় বা নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি কিনা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন না। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন ওটা পরে হবে, তারা যদি ভালো আচরণ করে, ভালো কাজ করে, তাহলে আমরা আলোচনা শুরু করব। ইরান দীর্ঘদিন ধরে জব্দ হয়ে থাকা শত বিলিয়ন ডলার সম্পদ অমুক্ত করার দাবি জানিয়েছে। ওই সাক্ষাৎকারে রোববারই সম্প্রচার করা হয়েছে, আজই সেটি সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প হাজার হাজার ফেডারেল সরকারের কর্মীকে চাকুরিকে থেকে অব্যাহতি দেওয়ার সহজ করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন গতকাল। হোয়াইট হাউস এবং গত পরশুদিন হোয়াইট হাউস এবং অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট এই আদেশটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে সর্বোচ্চ বেতনভোগী 8,000 ফেডারেল কর্মীকে চাকরি সুরক্ষা ব্যবস্থা বাতিল করা হয়েছে, তাদের জব প্রোটেকশন বলে যেটি ছিল এতদিন সেটি বাতিল করা হয়েছে। অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার আরো বলেছেন প্রশাসনের এমন কর্মী প্রয়োজন যারা প্রশাসনের সর্বোত্তম স্বার্থ রক্ষায় কাজ করতে ইচ্ছুক। এবার H1B কেলেঙ্কারি নিয়ে এক বিশাল তথ্য আজকে প্রকাশিত হয়েছে। ভারতে H1B ভিসা সংক্রান্ত একটি বিশাল জালিয়াতি চক্র সম্প্রতি ধরা পড়েছে, যাতে দেখা গিয়েছে ভারতের প্রায় 90% ভিসা, সেই H1 ভিসা আবেদনই ভুয়া বা মিথ্যা তথ্য দেওয়া। 1 লক্ষ জাল সার্টিফিকেট বা জব্দ করা হয়েছে। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন একটি বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সন্ধান পেয়েছে যারা ভুয়া ডিগ্রি তৈরি করত, এবং ধারণা করা হচ্ছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্মীদের জন্য নির্ধারিত H1B, উচ্চ দক্ষতা সম্পন্ন, ক্ষমতা নয়, দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য নির্ধারিত H1B ভিসা পাওয়ার ক্ষেত্রে এইসব ভুয়া ডিগ্রি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানই 36,000-এরও বেশি ভুয়া ডিগ্রি ইস্যু করেছে বলে অভিযোগ রয়েছে। একটি ভুয়া ডিগ্রির জন্য খরচ হতো মাত্র $1,400, অথচ যাদের উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী হিসাবে গণ্য করার কথা, প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলের প্রায় পুরো সময় জুড়ে, অর্থাৎ তার শাসনামলের 4 বছর, তাদের মধ্যে যারা এই H1B ভিসা পেয়েছেন তাদের এই 83%ই
জুনিয়র বা এন্ট্রি লেভেলের পদে নিয়োগ পেয়েছেন এই সমস্ত ভুয়া ডিগ্রির মাধ্যমে। এন্ট্রি লেভেলের চাকরি কিন্তু H1B ভিসার আওতায় পড়ে না। দক্ষতা সম্পন্ন ব্যক্তিরাই কেবল H1B ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে চাকরি পেতে পারেন। বিশ্বকাপ ফুটবল খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান, এই খবরটি দিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। ইরাকের বিশ্বকাপ দলের স্ট্রাইকার আইমান হুসেইন গত শনিবার ভোরে দলের সঙ্গে শিকাগোর ওহার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর প্রায় 7 ঘন্টা আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বলে এক ইরাকি ক্রীড়া কর্মকর্তা জানিয়েছেন। ইরাকি অলিম্পিক কমিটির ওই কর্মকর্তা, যিনি দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন, জানান যে শেষ পর্যন্ত হোসেনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে দলের আলোকচিত্রীকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। দলের সাথে যে আলোকচিত্রী গিয়েছিলেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে ইরান থেকে অভিযোগ করা হয়েছে ইরানি ফুটবল দলকে যুক্তরাষ্ট্র প্রবেশে ভিসা দেওয়া হলেও, এবং তারা মেক্সিকোতে এসেছে গতকাল, কিন্তু ইরানি ফুটবল দলের অফিসিয়াল কাউকে যুক্তরাষ্ট্রে আসার ভিসা দেওয়া হয়নি। প্রাইড প্যারেডে পুলিশ কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র, নিউ ইয়র্ক সিটিতে প্রাইড প্যারেড অনুষ্ঠিত হবে। কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের নিষেধাজ্ঞাকে গালে চড় মারার সামিল বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেসিকা টিশ। গে অফিসার্স অ্যাকশন লিগ এর সদস্যদের সাথে কুইন্স প্রাইড প্যারেডে অংশ নেওয়ার ঠিক আগেই শীর্ষ পুলিশ কর্মকর্তা এমন মন্তব্য করেছেন। উল্লেখযোগ্য হচ্ছে যে এই সংগঠনের সদস্যের 27 জুন ম্যানহাটনে তাদের সরকারি অস্ত্র নিয়ে মার্চ করার অনুমতি দেওয়া হয়নি, অথচ পুলিশ বাহিনীর মতে এই অস্ত্র তাদের ইউনিফর্মেরই অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ ইউনিফর্মের অংশ হিসাবে অস্ত্র, লাইভ অ্যামুনিশন যেটাকে বলা হয়, হিসাবে ধরা হয়, কিন্তু প্রাইড প্যারেডে অংশ নেওয়ার সময় তাদেরকে সেই অস্ত্র বহন করার অনুমতি দেওয়া হয়নি, এবং এতে ক্ষুব্ধ হয়ে গালে চড় মারা সামিল বলে মন্তব্য করেছেন জেসিকা টিশ, যিনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার, এবং তিনি ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেছেন। শেষ করছি, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় শহর কিন্তু আমাদের নিউ ইয়র্ক সিটি। 2024 সালে নিউ ইয়র্ক সিটিতে 95,9.5 মিলিয়ন বিদেশি টুরিস্ট এসেছে, এবং যা যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো শহরের তুলনায় বেশি। এই সংখ্যাটি যুক্তরাষ্ট্রে আগত মোট বিদেশি পর্যটকের 27.1% সমান। অর্থাৎ যুক্তরাষ্ট্রে 2024 সালে যত বিদেশি পর্যটক এসেছে তাদের 27.1% এসেছে নিউ ইয়র্ক সিটিতে। এর ফলে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি নিঃসন্দেহে প্রধান প্রবেশদ্বার হিসাবে যুক্তরাষ্ট্রের গণিত হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এরপর সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী গন্তব্যগুলোর মধ্যে ছিল মায়ামি ফ্লোরিডার, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এবং ফ্লোরিডার অরল্যান্ডো। এগুলোর প্রতিটি বিদেশ থেকে আসা লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করছে। 2024 সালে বিদেশি পর্যটকরা যুক্তরাষ্ট্র জুড়ে মোট 5,28,00,000 বার বিভিন্ন শহরে ভ্রমণ করেছেন, কারণ অনেক পর্যটকই তাদের একটি সফরে একাধিক গন্তব্য পরিদর্শন করেছেন। 2024 সালে বিদেশি পর্যটক যুক্তরাষ্ট্রের শীর্ষ গন্তব্য শহরগুলির মধ্যে 1 নম্বরে আমি একটু আগেই বলেছি নিউ ইয়র্ক সিটি, যেখানে 9,52,000 প্রায় 9.52 মিলিয়ন মানুষ এসেছেন। মায়ামিতে এসেছেন 5.16 মিলিয়ন মানুষ। তৃতীয় লস অ্যাঞ্জেলেস এসেছেন 4,30,000 মানুষ। অরল্যান্ডো চতুর্থ স্থানে এসেছেন 3.93 মিলিয়ন। লাস ভেগাস পঞ্চম, সেখানে এসেছেন প্রায় 2,58,000 মতন। সান ফ্রান্সিসকো ষষ্ঠ স্থানে 2,40,000 মতন। ওয়াশিংটন ডিসি সপ্তম স্থানে 1,76,000 মতন। অষ্টম স্থানে হনলুলু 1,49,000। নবম স্থানে বোস্টন 1,38,000 মতন। শিকাগোতে 1,37,000। 1,03,71,000। হিউস্টন 11 নম্বর, 12 নম্বর আটলান্টা, 13 নম্বর ফোর্ট লডারডেল, 14 নম্বর সান ডিয়েগো এবং 15 নম্বর হচ্ছেন ডালাস। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আজকে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি যে হেডলাইন পড়ি, ট্রাম্প storms of meet the press interview after fiery exchange
with NBC Christine Welker over 2020 election. এটা তো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে আপনি কখনো দেখেছেন এইরকম যে একটি ইন্টারভিউ থেকে উঠে যাচ্ছেন রাগ করে? না, প্রেসিডেন্ট ট্রাম্পই উঠেছেন একাধিকবার। না, ওনার তো এটা তো চিরাচরিত ব্যাপার, বাট আমি বলছি এর আগে আর কাউকে দেখেছেন কিনা? না, যুক্তরাষ্ট্রে না, সেটা স্মরণে আসছে না, কিন্তু জি, যে বিষয়টা এখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার পছন্দের পছন্দ মতো প্রশ্ন না হলে তিনি উত্তর দিতে চান না, এবং উত্তর দিতে গেলে অনেক সময় বিগড়ে যান, খুব ক্ষুব্ধ হয়ে যান, এবং সাথে সাথে সেখান থেকে চলে আসে। সো আপনার কেমন মনে হয় বিষয়টি, আচরণটা কেমন মনে হয়? প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকে এটি অস্বাভাবিক কিছু না, এবং আমার তো মনে হয় যে ওয়াশিংটনের সাংবাদিকরা এতে অভ্যস্ত হয়ে উঠছে, এবং এরপরও তারা he is the president of the free world. না না, আমি এখানে না, আমি ইব্রাহিম চৌধুরী বলার আগে আমি একটা কথা বলি। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো উত্তর দিতে বাধ্য নন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চুপ থাকতে পারেন, সেটাই দেশের অধিকার, যে কোনো প্রশ্নের উত্তর। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, যে কোনো বিষয় তিনি সংবাদের শীর্ষে থাকতে চান। এই যে আজকে তাকে নিয়ে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনা হচ্ছে, এটা তিনি খুব এনজয় করেন, তার টিম খুব এনজয় করেন, এবং এর একটা কারণও আছে। কারণটা হচ্ছে এর মাধ্যমে দুটো জিনিস তিনি অর্জন করেন। একটি হচ্ছে তিনি প্রশ্নের উত্তর সরাসরি এড়িয়ে যেতে পারেন, আর একটা হচ্ছে যারা তার সমর্থক আছেন, অন্ধ সমর্থক, যারা অন্য কিছু শুনতেই চায় না, তারা মোটামুটি হাততালি পার্টিতে জয়েন করতে পারেন। তো এই বিষয়টা আমি যেটা মনে করি, আমার ধারণা যে ওয়াশিংটনের সাংবাদিকরা সব অভিজ্ঞ হয়েছেন, এবং আপনি লক্ষ্য করেছেন ওয়েকার যে মন্তব্য করেছেন লাস্টে, যে আমি উইসকনসিন থেকে অনেক দূরে এসেছি, এবং কিছুক্ষণ পরেই আমি দেখলাম টুইটারে যে ওয়েকার জানাচ্ছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তার সাথে কথা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই 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 বিষয়ের পরও, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আরেকবার তিনি তাকে সাক্ষাৎকার দিবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ওই ড্রামাটা করতে চেয়েছিলেন, এইটাই হচ্ছে মূল ব্যাপারটা। সো প্রেসিডেন্ট ট্রাম্প ড্রামা পছন্দ করেন, হি ইজ দ্য লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড। ইব্রাহিম চৌধুরী কোন কিছু কি বলতে চাচ্ছিলেন মনে হয়? আমার দুইটা কথা তার সাহেব। একটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আসলেন, জি, আসার পরে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লাগার আগে একটু জানতে চাই, প্রত্যেক দিন যে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আপনার এখানে যে শো হয়, আপনি বলেন অথবা আপনি কাউকে দিয়ে বলান, আচ্ছা আপনি কয়েক বছর আগেও দেশে যাওয়ার সময় দুয়া ইউনুস পড়িয়া গেছেন, আপনার ফোন রেখে গেছেন, আপনার যাওয়ার সময় বলছেন দুয়ার দরখাস্ত রহিল, আপনি মনে দূর আপনার জন্মের দেশে গেছেন, এখানে আজকে আসার সময় আমরা শুনি এয়ারপোর্টে আইস দাঁড়িয়ে আছে, এইটা আছে এইটা আছে। আপনার এই ব্যবস্থাপনাটা কি ছিল? মানে আপনি কি নিশ্চিন্তে আসতে পারতেছেন? আপনাকে ওয়েলকামিং মনে হয়েছে? আপনাকে মনে হয়েছে এই দেশ মানে তার আইন শৃঙ্খলা এবং সিস্টেম গুলা সর্বোচ্চ পর্যায়ে আছে, না এটা নিয়ে কোনো বিষয় আছে? এইটার উত্তর জানার পর আমি আজকে সাক্ষাৎকার নিয়ে আমি নাজমুল হাসান সাহেব যদি প্রোগ্রামে থাকেন তাহলে এটার উত্তর দিতে পারবো। উনি বোধহয় অফ। নাজমুল ভাই আছেন? উনি যদি শুনেন তাহলে আমি বলতে পারি। উনি শুনবে, আপনিও নির্দ্বিধায় বলেন, আমাদের অনেক দর্শকরাও শুনতে চায় এটা, যে মানে এই প্রশ্নটা আপনি কেন হঠাৎ করে বেছে নিলেন আমি বুঝতে পারিনি। প্রশ্নটা মানে এটা খুবই প্রাসঙ্গিক। আপনি দেশ থেকে আসছেন, আসার পথে আপনার কোনো বিঘ্ন ঘটলো কিনা? আপনি সেই দেশের মানুষ যে দেশে আপনার জন্ম হয়েছে, আপনি সেই দেশের মানুষ যেখান থেকে আপনি সাংবাদিকতা করেন, আপনি আরেকটা সাংবাদিকের ইন্টারভিউ নিয়ে আজকে কথা বলতেছেন একটা শক্তিধর প্রেসিডেন্টের। আপনার অবস্থাটা একটু বলেন, যে আপনি যে প্রত্যেকদিন এই গালমন্দ করার সুযোগ করে দেন এখানে। ধন্যবাদ আপনাকে, সুযোগ তো করে দেন আপনি। আমি তো আলোচনা সূত্রপাত করে দেই। আপনার আসার সময় কি বুকে দোয়া ইউজ করতে হয়েছিল? আপনি দেখে যাওয়ার সময় যে ফোন রেখে গেছিলেন, রেখে যাইতে হয়েছিল, এটা তো বহু আগে ভাই, এটা তো সেই অসুবিধা নেই। আগে এয়ারপোর্টের অবস্থাটা বলেন, আপনি দরকার দেন ট্রাম্প দেন, আপনার আসার পর আপনার আশা কি? আমি আমার এক্সপেরিয়েন্স যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আমি চেক করে দেখতে হবে যে এটা কোন সময় থেকে শুরু হয়েছে এই প্র্যাকটিস। এটা এখন আমি কাউকে থ্যাঙ্কস দিতে এমনি পারবো না। আমার থ্যাঙ্কস দিতে হলে চেক করে দেখতে হবে যে এইটার সূত্রপাত কবে থেকে হয়েছে। বাট আমার এক্সপেরিয়েন্স হলো যে আমি যাওয়ার সময় তো কোনো কারোই প্রবলেম হয় না। যাওয়ার সময় তো আমি জাস্ট দে টুক এ পিকচার অ্যান্ড দেন আপনি জানেন সবার ছবি তুলে রাখা হয় বোর্ডিং পাস দেওয়ার আগে।
আসার সময় যেটা আমার কাছে আমি তো অনেকদিন পরে আসলাম, 2019 সালে আমি সর্বশেষ গিয়েছিলাম এবং একদিনের দাওয়া খেয়ে ফিরে এসেছিলাম বলা যায় বাংলাদেশ থেকে। সো 2019 সালের পরেই প্রথম গেলাম আমি। আসার সময় তো নর্মালি যেটা হতো, আমার তো ওই এক্সপিরিয়েন্স হয় নাই, নর্মালি যেটা হতো যে আমরা আসতাম, আমেরিকান সিটিজেনদের লাইন আলাদা থাকতো, তারপরে আপনার ওই যে কাস্টম ডিক্লারেশন ফর্ম এটা ফিল আপ করতে হতো, তারপরে ইমিগ্রেশন অফিসার যিনি উনি আমাদের পাসপোর্ট স্ক্যান করতেন, দেন উনি চাইলে 2-1টা প্রশ্ন করতেন, কই গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, হোয়াট এভার উনি চাইলে এটা প্রশ্ন করতেন, অ্যান্ড দেন হি পুট দ্য স্টাম্প, অ্যান্ড দেন আমরা আসতাম কাস্টমে, অ্যান্ড দেন কাস্টম আমাদেরকে ব্যাগ ট্যাগ কিছু আছে কিনা সেটা দেখতো। বাট আজকে যেটা আমার কাছে মনে হলো যে আসলাম, প্রথমে এসে নামলাম, আমার কোনো লাগেজ ছিল না, আমার একটা হ্যান্ডব্যাগ ছিল শুধু। সো যখন নামলাম, এসে নামার পরে লেখা আছে ইউএস সিটিজেন অনলি। সো ইউএস সিটিজেনের যেটা এই লাইন দিয়ে আমি আসলাম, আসার পরে একজন একজন করে তারা শুধু ছবি তুলছে এবং বলতে যান, ছবি তুলছে যান। সো আমি মনে করছি ছবি তুলতেছে বোধহয় জাস্ট টু প্রসিড টু দি ইমিগ্রেশন। সো দেখলাম যে ছবি তোলার পরেই আমি যখন বললো ওইদিকে যাও, আমি দেখলাম যে বের হয়ে চলে আসলাম আপনার লাগেজ এরিয়ায়। তখন মনে হলো ইমিগ্রেশন তাহলে গেল কই, ইমিগ্রেশন তো ফেস করে আমরা একটা স্ট্যাম্প নিয়ে আসি পাসপোর্টে। সো আই ওয়াজ কনফিউজড, যে আমার কাছে মনে হলো যে হয়তো ওরা দেখে নেই না কি, না আমি চলে আসছি এটা ভুল হলো, আবার ফিরে যাবো কিনা। একজনকে জিজ্ঞেস করলাম, বলে যে না, ওরা তাদের দায়িত্ব পালন করে দিয়েছে, আপনি আপনার কাজ আপনি করুন। দেন আমার লাগেজ নিয়ে আমি তো বের হয়ে আসলাম, ইভেন কাস্টমার আমাকে তেমন জিজ্ঞেস করে নেই, জাস্ট হ্যান্ড লাগেজ যেটা ছিল আমি বের হয়ে চলে আসছি। বের হওয়ার পরেও আমার কাছে সন্দেহ ছিল যে আমি যে এইভাবে বের হয়ে আসলাম উইদাউট ইনস্পেকশন বের হয়ে আসলাম কিনা। দেন আই আস্ক আমার মনে হয় একজনকে পেলাম আউটসাইডে, বর্ডার অ্যান্ড কাস্টমের, ওনাকে বললাম যে আমার তো কোনো স্ট্যাম্প মারলো না, কোনো জিজ্ঞেস করে আমি বেরিয়ে আসলাম। সে বললো দিস ইজ দি নিউ সিস্টেম নাও। ওকে, তো আপনার অনুমতির জন্য জানাই, এই নিউ সিস্টেমটা গত 6 মাস থেকে চালু হয়েছে। আমেরিকা ইজ অলরেডি গ্রেট, এটা প্রমাণ করেন এবং এটা ধন্যবাদ জানান এই সিস্টেম, যার আমলে সুচারুভাবে কার্যকর হয়েছে। একজন আমেরিকান নাগরিক স্বচ্ছন্দে, স্মুথলি, বিগ এন্ড বিউটিফুল ওয়ে আমেরিকা প্রবেশ করতে পারতেছে। Yeah, so it's take only 5 minutes to come out. থ্যাংক ইউ। মাঝে মধ্যে এইসব ভালো স্বস্তির খবর না, বলতে সো হয়। এটার জন্য কাকে থ্যাঙ্কস দেবো, মানে থ্যাঙ্কসটা কাকে দেবো? গত 6 মাস থেকে এটা চালু হয়েছে এবং গত 6 মাসে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারাই এটা করেছে। এটা আমেরিকাকে আমি ধন্যবাদ জানাই, আমেরিকাকে ধন্যবাদ। ইব্রাহিম ভাই, let me correct you. জি ইব্রাহিম ভাই, আপনাকে একটু কারেক্ট করি। উনি আজকে তাহের ভাই যেটা শেয়ার করলেন, এটা আসলে 6 মাস থেকে হয়নি। আমি 3 মাস আগে জেএফকে দিয়ে আসছি, ইট ওয়াজ হরিবল। আমাকে অলমোস্ট 1 ঘন্টা ওইখানে দাঁড়ায় থাকতে হয়েছে, একেবারে মেসি কন্ডিশন। হয়তো ওইগুলো বিবেচনা করে ইদানিং হয়তো ওরা এটা চালু করছে। সো ইটস নট। আচ্ছা 3 মাসই যদি হয়, আমি অনলাইনে সার্চ করছিলাম, 3 মাস হইলেও এটা তো আর জো বাইডেনের সময় হয় নাই। 3 মাস হইলেও গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়েছে। আমি মেহেদী ভাই আপনাকে ধন্যবাদ। ইব্রাহিম ভাই, এখন আর গ্রেট শব্দটা ইউজ করেন না। সে তো এই শুধু এই জেএফকে এর কথা আপনি সমাধান করতেছে, সারা পৃথিবী তোলপাড় করে ফেলছে। তারপরেও আপনি যদি বলেন গ্রেট প্রেসিডেন্ট, এখন সেটা হলো বিচারের ভার দর্শক যারা আছেন ওনারাই নেবেন। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা নিয়ে বিতর্ক করবো, এটা নিয়ে রিসার্চ করবো, করে দেখবো যে এটা যার ক্রেডিট তাকে দেওয়া হবে ক্রেডিট। এটা সিস্টেমটা কিভাবে কার ব্রেন থেকে আসছিল, কে প্রপোজ করছিল, কিভাবে আসছে, এটা আমি চিন্তা করে এটা রিসার্চ করবো। চিন্তা করছিল, কার বাপ চিন্তা করছিল, এই সমস্ত আমাদের ডায়লগ আছে, এগুলো জানা আছে আমার। অনেক ধন্যবাদ। আর গ্রেট প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা ইজ এ গ্রেট নেশন। এই দেশের প্রেসিডেন্ট যখন তিনি তাকে আপনাকে শুনেন, থ্যাঙ্কস দেওয়ার একটা জায়গা আছে অবশ্য, যে আমেরিকান ডেমোক্রেসিকে আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা, এখন আপনি বলেন আমেরিকান ডেমোক্রেসিকে আজকের বিতর্ক থেকে ট্রাম্প উঠে গেলেন, ভেরি মাচ প্রেসিডেন্সিয়াল। এইটা দেখেন, দুইটা দিক আছে। আপনি সাংবাদিক হিসাবে এটা দেখেন, একজন সাংবাদিকের সামনে প্রেসিডেন্ট বসে আছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, সেই সাংবাদিক কিভাবে একের পর এক আক্রমণ করতেছেন। অধিকাংশ আক্রমণই এটা ফেক, মানে ইরিটেটিং এবং প্রভোকেটিং। কিন্তু এর মধ্যেও ডোনাল্ড ট্রাম্প সেই সাংবাদিককে বলেন নাই গেট আউট, উনি বলছেন আমি চলে যাই। এই যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, একজন সাংবাদিক এবং তিনি একজন কৃষ্ণাঙ্গ সাংবাদিক,
অবাধে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে নিঃসংকোচে যে কোনো বিষয়ে প্রশ্ন করার যে সুযোগ, এই প্রশ্ন করার পরেও মানে একজন প্রেসিডেন্ট বলতে হয় যে আমাকে চলে যেতে হবে। এবং প্রেসিডেন্ট যদিও চলে গেছেন, এবং নাজমুল ভাই এটা একটু আগেই বললেন যে এটা তিনি আলোচনায় থাকতে চান, এবং ঘন্টাখানেক পরে তিনি আর বক্তৃতায়, তার নিজের বক্তৃতায় বলেছেন, তিনি ফার্মারের সাথে দেখা করে যে আজকে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে আমার মেজাজ বেশি বিগড়ে গিয়েছিল। সো একজন প্রেসিডেন্ট যে তার মেজাজ বিগড়াতে পারে, কিন্তু তিনি যেটা হ্যান্ডেল করেছেন, ইট ওয়াজ ভেরি মাচ প্রেসিডেন্সিয়াল। No, that's let me tell you what. Let me tell you what. So প্রথমে আমার মনে হয় যে this is the beauty of the American democracy. আমরা আসলে Thank you. মনে করেন যে এর আগে আপনি জানেন যে আপনি তো বাংলাদেশে অনেকদিন যেতে পারেন নাই, বিভিন্ন বিষয়ে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল যে আমরা তো এখানে কোনো অ্যাক্টিভিস্ট না, আমরা জাস্ট হয়তো আমাদের প্রোগ্রামের মধ্যে সরকারের পক্ষে বিপক্ষে আলোচনা আমাদের করার অধিকার, আমরা সমালোচনা করি, আলোচনা করার অধিকার আছে। এই জন্য আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। বাট এই যুক্তরাষ্ট্রে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাইডেন বলেন, আমরা দিন রাত মন খুলে ওনাদের পক্ষে বিপক্ষে আলোচনা, সমালোচনা, আপনার বিদ্রুপ, অনেক কিছু করি আমরা। কিন্তু আমরা কখনো দেখি নাই যে পার্সোনালি এনিবডি ইজ ভিকটিম অফ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। সো দিস ইজ এটাকে বলে সিস্টেমকে আমরা, বা আমেরিকান ডেমোক্রেসির যে আপনার ট্রেডিশন, এই ট্রেডিশনকে আমরা অবশ্যই মনে করি ইটস এ ওয়ান অফ দ্য এক্সাম্পলারি আপনার সিস্টেম অর কালচার, যেটা অ্যাডপ্ট করতে পারে অনেকেই। আমাদের দেশে, বাংলাদেশ যদি বলেন, বাংলাদেশে আপনি দেখবেন যখন যারা ক্ষমতায় আসে তাদের প্রশংসায় সব মিডিয়া এত বেশি পশ্চিমমুখ থাকে। কারণ কি আপনার? এটা কারণটা হচ্ছে যে যদি সমালোচনা করে তাহলে সে আপনার মানে সে ভিকটিম হতে পারে, সে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারে, রাইট? এই হয়রানি থেকে বাঁচার জন্য সবাই প্রতিযোগিতায় নেমে যায় কে কত বেশি প্রশংসা করতে পারে। সো আমার মনে হয় এই জায়গায় বাংলাদেশি মিডিয়া বা বাংলাদেশি সাংবাদিক যারা আছে তাদের অনেক কিছু শিকার আছে এই ডেমোক্রেসি থেকে, আমেরিকান ডেমোক্রেসি থেকে, যে আমরা সত্য উদ্ঘাটন করব, সত্য উদ্ঘাটনে আমরা পিছপা হব না, এবং এতে কোনো ধরনের হয়রানিরও শিকার আমরা হব না। এই ধরনের তাদের মধ্যে একটা নিশ্চিত গ্যারান্টি থাকবে তাদের যে আমরা কোনো ধরনের হয়রানির শিকার হব না। এটা যদি হয় বাংলাদেশের কালচার গড়ে উঠতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ডেমোক্রেসিও একদিন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটাই অনেক ধন্যবাদ। আপনি একটু যদি এক লাইনেও বলেন যে মানে কম, যে আপনার বাংলাদেশে, আমি জানি ব্যক্তিগত কারণে আপনি গেছেন, মানে ধন্যবাদ, এবং মায়ের পাশে দাঁড়ানো, এটার জন্য সময় নাই, তারপরেও মানুষের সাথে আপনার কথা হয়েছে, সাধারণ মানুষ, দেখেছি আপনার গ্রামের মানুষ আপনাকে সম্বর্ধনা দিচ্ছে, এই যে মাটির মানুষের কাছাকাছি আপনি কিছুক্ষণ ছিলেন। দেশ সম্পর্কে সাধারণ মানুষের ভাবনাটা আমরা যদি এখান থেকে একটা ফার্স্ট হ্যান্ড শুনতে পারি, I'll be very happy. আপনার কাছে আপনার এই প্রশ্নের উত্তর আমি দেবো, আমি বলবো আপনাকে। বাট আমি মেহেদী ভাই একটা প্রোগ্রামে আছেন, আর প্রফেসর শিববির আহমেদ আমাদের সাথে আছেন। আপনার দুজনকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রফেসর শিববির, আপনার কাছে আসছি আমি যাই একটা আমিন ভাইয়ের কাছে একটু যাই। আমিন ভাই, আমি জানতে চাই যে বাংলাদেশ সোসাইটি নির্বাচন নিয়ে আমাদের কমিউনিটি কিন্তু বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সো আপনি কি একটু আমাদেরকে বলবেন যে বাংলাদেশ সোসাইটির যে নির্বাচন, এই নির্বাচনে কারা কে, মানে কোন কয়টা প্যানেল হচ্ছে, কারা প্রার্থী, কিভাবে প্রচারণা চলছে, এই বিষয়ে একটু জানতে পারি আপনার কাছ থেকে? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ তাহের ভাই, এন্ড সমস্ত প্যানেলিস্টদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে এই প্রসঙ্গে অবতারণা করার জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ হলো কি, এটা কমিউনিটির অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আর আজকে 50 বছর ধরে আমরা এই কমিউনিটিকে এখানে নেতৃত্ব দিচ্ছি। সেইখানে আমাদের অর্জনটা কতটুকু সেটা যদি বিচার করা হয় তাহলে অনেক কম যে সেখানে মানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি যেটাকে প্রথম বলবো যে এটা হলো কি, আমাদের সচেতন সমস্ত বাঙালির উচিত এখন আমাদের ভোটার হওয়া, যেন আমরা ভোটার হয়ে এই যে পরিবর্তনের যে একটা আমেজ চলতেছে গত কমিটির থেকে, এইটাকে আমরা কেমন করে সুসংহত করতে পারি। আপনারা এখন জানেন যে আমাদের এই বাংলাদেশ সোসাইটি বর্তমানে মূল ধারার সাথে কাজ করতেছে। শুরুতেই ইনোগ্রেশনে আমাদের মেয়র আসছিলেন, সিটি মেয়র, এরপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সিটি হলে, সেখানেও প্রোগ্রাম হয়েছে, গ্রেসি ম্যানশনে প্রোগ্রাম হয়েছে, তারপরে সেখান থেকে আবার আমরা আলবেনিতেও যেতে পারছি।
সেইখান থেকে আবার সর্বশেষ আমরা যেটা গেছি ক্যাপিটাল হিলে ফেডারেল গভর্নমেন্টের সাথেও একটা সংযোগ স্থাপনের এই সোসাইটির একটা সুযোগ হয়েছে। এই সুযোগটাকে আমরা যেন আমাদের এই সমাজে আমরা এস্টাবলিশ করতে পারি, সেটার জন্য আমাদের প্রত্যেকটা বাঙালি নাগরিক, আমাদের বাঙালি বাংলাদেশি যারা আমরা এখানে নেই, নিউ ইয়র্কে বাস করি কিংবা তার আশেপাশেও যে আমাদের স্টেট গুলো আছে সেখানেও আমরা সবাই মিলে এটাকে এস্টাবলিশ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই দায়িত্বটা আমরা যদি প্রত্যেকে পালন করি, নিজে ওনাদের এবার অনলাইনেও ভোট করার সুবিধা আছে। যে কেউ চাইলে কয়েক মিনিটে অনলাইনে একটা ভোট রেজিস্ট্রি করা যাচ্ছে, কিংবা বিভিন্ন ভাবে ওনারা ভোটার রেজিস্ট্রেশন প্রোগ্রামও করেছেন, সেখানেও আপনারা যেভাবে চান আপনারা। কিন্তু আমি চাইবো আমাদের কমিউনিটি যেন সবাই মিলে এখানে অংশগ্রহণ করি। এইবার দেখা যাচ্ছে আমাদের কয়েকটা প্যানেল কাজ করতেছে। এটার একটা আমি সাধুবাদ জানাই, বেশি মানুষ আসবে, তাদের প্রোগ্রাম গুলো তারা আমাদের কাছে ডিসপ্লে করবে, আমরা সেগুলো বিচার বিবেচনা করব, তারপরে সেখান থেকে আমরা তাদেরকে সিলেক্ট করব। তো সবাইকে এই ব্যাপারে আমরা স্বাগত জানাবো। কিন্তু কমিউনিটির বৃহত্তর স্বার্থে, এই কমিউনিটির উন্নয়নের জন্য আমাদের যেই রাস্তাটাতে গেলে আমাদের এই সফলতা আসবে, আমরা যেন সবাই সেই দিকে ধাবিত হই। আর সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান কমিটি যারা আছেন তাদেরকে যদি আর একবার যদি এই সুযোগটা দেওয়া হয় যে তারা কোনোভাবে যদি আবার তাদেরকে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে এই যে সময় এই কমিউনিটির চেহারাটি বদলে যাবে। যেই একটা কৃষ্টি চলে আসছিল গত 50 বছর ধরে, যে ওই যে টেবিলে বসা কিংবা শুধু সভাপতি হওয়া, দাওয়াতে অংশগ্রহণ করা, সেইখান থেকে বের করে এই যে কমিউনিটিকে যে মূল ধারার সাথে যুক্ত করার যে একটা প্রচেষ্টা এই বর্তমান কমিটি করতেছে, এইটাকে বেগবান যদি আমরা করতে পারি আমাদের কমিউনিটির স্বার্থে। আমি আপনাদের আমরা এই ভোটার লিস্টিং হয়ে গেলেই তারপর থেকেই আমরা এই আপনাদের সাংবাদিক ভাইদের সাথে করে নিয়ে, আমরা বিভিন্ন সংগঠনকে সাথে করে নিয়ে আমাদের এই কাজগুলোকে আমরা কেমন সফলতা আনতে পারি, মানুষ যেন একটা বেনিফিট পেতে পারে এখানে বিভিন্ন ভাবে। আপনার এই কমিটির একটা মিটিং এ একজন আমাদের প্রবীণ সাংবাদিক উনি বলেছেন যে 30 বছরের ইতিহাসে, আমি সবসময় সোসাইটির কভার করি, আমি 30 বছরের ইতিহাসেও দেখিনি যে এরকম কোন প্রোগ্রাম এই আমাদের বাংলাদেশ সোসাইটি করেছেন। আর সেটা হয়েছিল, আমরা দেখেছি জব সেমিনার হয়েছে, আমরা দেখেছি, এইগুলো আমরা চাই, আজকে এইগুলো দরকার এখানে। আর আজকে $1 মিলিয়ন আমরা এবার যখন আমি নিজে বাংলাদেশি আমেরিকান সোসাইটি, আমরা বাংলাদেশ সোসাইটি যৌথভাবে আমরা ওয়াশিংটন ডিসি তে গিয়েছিলাম, সেইখানে আমরা দেখেছি সমস্ত কমিউনিটি গুলি millions of dollars, not a two or one of the group they said they have approved for $74 million. Look, and we are not getting 1 million even. তো আমাদের এই যে বড় বড় যে আমাদের নিড গুলো আছে, আমাদের এই যে vulnerable এই যে বৃদ্ধ মানুষ আছে, এই বিভিন্ন রকমের বাবা মায়েরা সেবা পাচ্ছে না, হোম কেয়ারের মানি নিয়ে বাচ্চাকে তাকে কাজ করাচ্ছে, বাইরে ভিক্ষা করছে, এরকম একটা গতকালকে আমি একটা নিউজ পেয়েছি যে ওইরকম মানুষজনকে একটা আমরা শেল্টার দিতে পারবো। আমাদের এই ইয়াং জেনারেশন যারা এই যে মূলধারা যেতে কাজ করে, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারবো যাতে আমরা এই কাজগুলো করতে পারি। তো এইগুলো সমাজের অনেক ইম্পর্টেন্ট একটা দিক। এইগুলো দিকগুলোকে যদি আমরা একটুখানি বিবেচনা করি, আমরা প্রত্যেকটা বাঙালি মানুষ আমরা যদি এই অংশগ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের এই পরিবর্তন আমরা আনতে পারবো। তো আমি সবাইকে উদ্যত্ত আহ্বান জানাবো, এই যে উনাদের যে এখন ভোটার রেজিস্ট্রেশন করতেছেন, ওনারা যে সদস্য বানাচ্ছেন, আমরা প্রত্যেকেই নিজ উদ্যোগেই যেন সদস্য হই। ধন্যবাদ। কয়টা প্যানেল কাজ করছে আপনার সোসাইটি? আমার জানা মতে 2টা প্যানেল অলরেডি, যেটা ওই কনু সাহেব যিনি আগে একবার প্রেসিডেন্ট ছিলেন, উনি, বর্তমান কমিটি যারা আছেন ওনারা তো অবশ্যই রান করবেন। কনু সাহেব এবং সেলিম ভাই, ওনারা দুইজন প্রেসিডেন্ট আর 3 জন সেক্রেটারি হয়েছে। আমাদের রাব্বি সৈয়দ, উনি একজন সেক্রেটারির, উনি ইন্ডিভিজুয়ালি ভাবেই সেক্রেটারি পদে রান করার জন্য উনি বলেছেন। আর হলো আমাদের কনু ভাইয়ের সাথে আছেন হলো ওই যে ফিরোজ ভাই, জি উনি ফিরোজ ভাই, আর এদিকে সেলিম আলী, কনু, ফিরোজ আর রাব্বি সৈয়দ, এই 3টা আমি শুনেছি। আমি আরো শুনতে পেরেছি আরো একটা প্যানেল হতে পারে। মানে তাহলে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বেশ জমে উঠবে, বেশ জমজমাট। সেই ক্ষেত্রে আমি আমাদের জনগণ, আমরা বাঙালি যারা আছি,
আমাদের জি। আমরা যেন অংশগ্রহণ করি, আমরা যেন নিজের ভোটটা পার্টিসিপেট নিজে করি, করি। রাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইউ আর ভেরি ওয়েলকাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই, আপনার কাছে এই প্রশ্নের উত্তর আসি। প্রফেসর সাব্বিরের সাথে একটু কথা বলি। প্রফেসর সাব্বির, আপনাকে অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি ভাই, আপনার দোয়া অনেক ভালো। সো আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ ভারত এক্সকিউজ মি, বাংলাদেশ ভারত যে উত্তেজনা আপনার পুশিনকে কেন্দ্র করে, আমি দেখেছি বিডিআর এবং আপনার বিডিআর বলছে বিএসএফ অ্যান্ড বিজিবি, এদের মধ্যে যে আপনার যে উত্তেজনা এবং টেনশন দুই দেশের মধ্যে, এবং দাওয়া পাল্টা দেওয়া, এরকম অনেক ঘটনা ঘটছে, কিছু মানুষ আটকাও পড়েছে, মানবিক এক ধরনের অবস্থারও সৃষ্টি হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? না, ধন্যবাদ আপনাকে এবং সহালোচক যারা আছেন, প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। তো এই আলোচনাটা আসলে বিজেপি যখন পশ্চিমবঙ্গে বিজয় লাভ করলো এবার নির্বাচনে, তখন থেকে আসলে আলোচনাটা হচ্ছে যে বিজেপি আসার পরে বিজেপি যে ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে, বাংলাদেশ বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী রাজনীতি করে, এটার একটা আউটকাম হবে যে তারা বাংলাদেশি বলে অনেককে বাংলাদেশের দিকে পুশ করার চেষ্টা করবে। এবং ইলেকশনের আগে আপনি দেখেছেন যে তারা অনেককেই হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাতিল করেছে, তাদেরকে নানান কারণে। একটা কারণ ছিল যে তারা বাংলাদেশি বা ইন্ডিয়ান না এরকম বলে। তো এখন এখানে একটা মানবিক ক্রাইসিস তৈরি হচ্ছে। তারা বিভিন্ন সময় কিন্তু ইভেন পশ্চিমবঙ্গে, আসাম থেকেও এরকম বাঙালিদেরকে, বাঙালি মুসলমানদেরকে, বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশের দিকে পুশ করার চেষ্টা করে। এবং তাদের যে এর আগেও নাগরিকত্ব আইন নিয়ে যেটা করছিল যে যারা হচ্ছে 71-এর পরে মাইগ্রেট করেছে এরকম বলে অভিযোগ করছে, যারা কোনো নথিপত্র দেখাতে পারছে না, ডকুমেন্টস দেখাতে পারছে না, তাদেরকে অবৈধ ইমিগ্রেন্ট বলে বাংলাদেশের দিকে পুশ করার চেষ্টা করছে। এবারে এই আশঙ্কাটা খুব মারাত্মকভাবে সবাই অনুধাবন করতেছে যে বিজেপি এটা করবে। এবং বিজেপির মধ্যে যেহেতু তীব্র ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ আছে, মুসলমান বাঙালি যারা সেখানে হয়তো গরিব পরিবারগুলো, যারা হয়তো ওভাবে কোনো নথিপত্র নাই, কবে মাইগ্রেট করেছে বা তাদের পূর্বপুরুষদের নথিপত্র তাদের কাছে ঠিকমতো নাই, দেখাতে পারে না, এদেরকে তারা পুশ করার চেষ্টা করবে। এর মধ্যে কিছু মানুষরা আছে যারা হয়তো 20 বছর 30 বছর আগে হয়তো কেউ কেউ বাংলাদেশ থেকে সেখানে মাইগ্রেট করেছে। এরকম 70-এর দশকে, 80-র দশকে তো অনেক মানুষজনরা মাইগ্রেট করেছে। ইভেন বাংলাদেশ থেকে করাচিতেও মাইগ্রেট করেছে, এরকম বাঙালিরাও আছে। সে সময় কাজের খোঁজে মানুষ নানান জায়গায় যেত, অভাবের সময় ছিল, এরা সেখানে গিয়ে সেটেলড হয়েছে, তারা সেখানে ভোটার হয়েছে, সিটিজেন হয়েছে, তাদের ছেলে মেয়েরা বড় হয়েছে, সেখানে জন্ম হয়েছে, এরকম মানুষ আছে। আবার অনেক মানুষ আছে যারা সত্যিকার অর্থে তারা ভারতীয় মানুষজন, কিন্তু তাদেরকে এখন হয়তো গরিব বা নথিপত্র নাই এ ধরনের অভিযোগ দেখিয়ে বাংলাদেশি বলে পুশ করার চেষ্টা করছে। এখন একটা মানুষের জন্ম হয়েছে ভারতে, সে সেখানে বিয়ে করেছে, তারও বাচ্চা হয়েছে, এই ধরনের মানুষদেরকে তারা জড়ো করে সীমান্তের কাছে নিয়ে আসছে যে তারা এখানে বাংলাদেশের দিকে ঠেলে দিবে। এই কারণে 3 দিন ধরে সীমান্তের জায়গায় মাঠের মধ্যে বসে আছে এই ধরনের অনেকগুলো পরিবারের ছবি আমরা দেখেছি, যে তারা গৃহহীন, দেশহীন, রাষ্ট্রহীন হয়ে পড়ছে। এটা একটা মানবিক ক্রাইসিস তৈরি হয়েছে, রোহিঙ্গাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে দেশহীন ক্রাইসিস তৈরি হওয়া। তো এটা নিঃসন্দেহে একটা বড় ক্রাইসিস। এখন যদি ইভেন তারা কোনো ইললিগেল ইমিগ্রেন্টকে অবৈধ ট্রান্সপেসিং এর জন্য তারা আটক করেও, ধরেন কথার কথা, যেমন সালাউদ্দিন আহমেদ সাহেবকে তারা অবৈধ অনুপ্রবেশের দায়ে অ্যারেস্ট করেছিল, তারপর তারা কোর্টে বিচার হয়েছে বা একটা প্রসেসের মধ্য দিয়ে একটা সময় গিয়ে তাকে আবার বাংলাদেশে বা তিনি আসছেন বা তাকে পাঠানো হয়েছে। এটার একটা লিগ্যাল প্রসেস আছে যে যদি কাউকে তারা সাব্যস্ত করে যে সে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, তাহলে সেটা কোর্ট ডিসাইড করবে সে আসলেই সে অবৈধ অনুপ্রবেশকারী কিনা, এবং সেখান থেকে কিভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে যদি সে বাংলাদেশি হয় বা অন্য দেশি হয়। এটা একটা নিয়মতান্ত্রিক প্রসেসের মধ্য দিয়ে আছে, বিচার প্রক্রিয়া আছে। কিন্তু তা না করে আমি জাস্ট কিছু মানুষদেরকে পিক করলাম এবং পিক করে বললাম যে তোমরা বাংলাদেশি, তোমাদের এখন বাংলাদেশে চলে যেতে হবে, আসো এখানে এই কাঁটাতারের বেড়া দিয়ে অথবা সীমান্তে গিয়ে আমি তোমাদেরকে পুশ করে দিব, তোমরা বাংলাদেশে ঢুকে যাবে। এটা তো কোনো বৈধ প্রসেস না, এটা কোনো প্রসেস না যে বাংলাদেশ এখন, ভারত যদি বাঙালি মুসলমানদেরকে এভাবে বাংলাদেশের দিকে ঠেলে দেয় আর বাংলাদেশের বিজিবি তো এটাকে গ্রহণ করবে না, কারণ ভারতীয় নাগরিকদেরকে তো আমরা গ্রহণ করবো না, তারা তো সেখানেই থাকবে। তো এখন এইটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আমি মনে করি, এবং
এইটা একটা অমানবিক, মানে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এটাকে বাংলাদেশের উচিত ভারতের সাথে, আমি মনে করি, কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এটাকে ভারতকে প্রেসার ক্রিয়েট করা, যে তারা যে তাদের নাগরিকদেরকে এভাবে বাংলাদেশের দিকে পুশ করতে চাচ্ছে, এইটা বাংলাদেশ টলারেট করবে না। আমার মনে হয় এভাবে এটাকে দেখা উচিত। আদারওয়াইজ এখানে একটা বাংলাদেশ এবং ভারতের সীমান্তের জায়গায় এরকম একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হবে, এবং এ ধরনের ক্রাইসিস তৈরি হলে বাংলাদেশের মানুষ, আপনি রোহিঙ্গাদের ক্ষেত্রেও দেখেছেন যে জি। বাংলাদেশের মানুষ কিন্তু মানবিক, বাংলাদেশের মানুষ কিন্তু এটা টলারেট করে না, এবং একটা পর্যায়ে গিয়ে রোহিঙ্গাদের জন্য আমরা কিন্তু দরজা খুলে দিছি যে মানুষগুলো না খেয়ে মারা যাবে সীমান্তে, তার চেয়ে বরং আসুক, আশ্রয় নিক। এখন যদি ভারত এটা শুরু করে, তাহলে তো বাংলাদেশ অলরেডি আমাদের রিফিউজি, আমাদের দেশ হিসাবে, মানে অনেক রিফিউজি আমাদের দেশে, রোহিঙ্গা রিফিউজি আছে। রাইট, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা বড় বার্ডেন তৈরি হবে নিঃসন্দেহে। থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন, হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি তো বর্ডার সম্পর্কে জানেন, আপনি আনমিউট করেন প্লিজ। শিবির চমৎকার বলেছেন। প্রথমত 100 কোটির দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার লোক অবৈধভাবে কোন দেশে যায় না, এই আমেরিকা এসে ঢুকে। আর এখন আমাদের এই সীমান্তের দেশে এটা নিয়ে রাজনীতি তারা করে, এবং আমি মনে করি অবিলম্বে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলেরও মানে হস্তক্ষেপ দরকার। একটা মানুষকে অবৈধ বৈধ কে তুমি বলার কে পুশ করে দিবা, আদালতে না, তার ডিউ প্রসেসটা হোক। এবং সে তার জন্ম যদি সে তো শূন্য থেকে আকাশ থেকে নামে নাই, হয় তার জন্ম তুমি বলতেছো বাংলাদেশে অথবা তার জন্ম ইন্ডিয়ায়। বাংলাদেশে হইলে আমরা আমাদের লোক নিয়ে আসবো, বাট ইট হ্যাজ টু বি প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে এখন ইন্ডিয়া যেভাবে বর্তমান সরকার, ভারতের বর্তমান সরকার যেভাবে অমানবিক আচরণ করতেছে তার প্রতিবেশীদের সাথে, মানুষের সাথে, এটার জবাব মানুষ দিবে। এটা 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 কোনো অবস্থায় বরদাস্তযোগ্য না। আমি মনে করি এই ব্যাপারে আমাদের সবার সোচ্চার হওয়া দরকার। আমরা মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াবো। আমরা সীমান্তে কাঁটাতারের রাখি আবার, বা সীমান্ত আমার দেশের যে লোক আমার এখানে জন্ম হয়েছে, সে তার কর্মসংস্থানের জন্য একবার ভারতে গেলে সে আবার চলে আসবে, তাকে নিয়ে আসা হবে, এটা তদন্ত হবে। এটার জন্য আপনি এই লঙ্গরখানা খুলে আবার সীমান্তে আপনার কাঁটাতারে বেড়া দিয়ে মানুষকে ছেড়ে দিবেন অসহায় অবস্থায়। একটা মানুষ তো শূন্য থেকে নামে নাই। এই অবস্থায় একটা রাজনৈতিক প্রতিবাদ হওয়া উচিত, এই একটা আন্তর্জাতিক প্রতিবাদ, আঞ্চলিক প্রতিবাদ হওয়া উচিত, এবং সমঝোতার মাধ্যমে মানুষ যাতে বিপন্ন না হয়, মানুষ নিয়ে যাতে রাজনীতি না হয়, এই ব্যাপারে আমাদের সোচ্চার ভূমিকা রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার একটু বলার ছিল এই বিষয়ে, আমি কি বলতে পারি? জি জি বলুন, খুব সংক্ষেপে বলুন, আপনাকে অন্য বিষয়ে আলোচনা করব, খুব সংক্ষেপে বলুন। হ্যাঁ, মোট 26টি জেলায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী 26টি জেলায় বিজিবি মোতায়েন করেছে। এর আগে কখনো একসাথে স্পেশালি এতগুলো জেলায় কখনো মোতায়েন করা হয়নি, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা স্পষ্টভাবে যেটা বলেছেন, যেটা জনাব ইব্রাহিম চৌধুরী খোকন বলেছেন, যদি যাদেরকে পুরসুইন করার চেষ্টা করাচ্ছে তাদের নির্দিষ্ট তালিকা তৈরি করে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হোক। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যদি দেখে যে বাংলাদেশের নাগরিক হিসেবে তারা, অবশ্যই তাদেরকে ফেরত নেওয়া হোক। এটা একটা আবেদন এসেছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষ্য করা হচ্ছে, এই পর্যন্ত 88 জনের উপরে বিজিবির সাথে কথা বলে ওপার থেকে চেষ্টা করা হয়েছে, কিন্তু বিজিবি কোনো তথ্য প্রমাণ না থাকার কারণে তাদেরকে কাউকে অ্যাকসেপ্ট করেনি। এতটুকু বলার ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কাছে আবার আরেকটু সংক্ষেপে জেনে নেই যে ফুড স্ট্যাম্পের যে কাজের রিকোয়ারমেন্ট ছিল, এটা নাকি কোর্ট এটাকে স্থগিত করেছে। হোয়াট ইজ দ্য নিউজ এক্স্যাক্টলি? বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেটা স্পেসিফিক বলে দিয়েছিল যে নির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে নিম্ন আয়ের মানুষ যে ফুড স্ট্যাম্প সুবিধাটা ভোগ করছিল, কিন্তু এখন থেকে সুবিধাটা ভোগ করবে না, যার জন্য তাদের কিছু নথি অর্থাৎ ডকুমেন্টেশনের ব্যাপারগুলো সামনে এসেছিল। ম্যাসাচুসেট আদালত, যেটা ফেডারেল বিচারক যেটা বলেছে যে না, এই বিষয়ে এটা স্থগিতাদেশ দিয়েছে, এবং এটা যুক্তরাষ্ট্রের সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত যেটা বলা হয়েছে, মামলা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এই শর্ত দেখিয়ে রাজ্যগুলোর খাদ্য সহায়তার অর্থ আটকে রাখতে পারবে না। এটা 5 জুন ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনে খাদ্য সহায়তা কর্মসূচির নতুন কার্যের শর্ত আপাতত স্থগিত করেছে। আমার কাছে এই তথ্য ছিল। থ্যাংক ইউ সো মাচ। দ্যাট মিনস যে মামলা হয়েছে, যে বিষয়টি ট্রাম্প প্রশাসন এনেছে, এটার ফাইনাল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কারো ফুড স্ট্যাম্প প্রোগ্রামে এই রিকোয়ারমেন্টসের জন্য বাধা না দেওয়া হয়, এইটাই বলা হয়েছে, রাইট? জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনার প্রশ্ন আছে। থ্যাংক ইউ প্রফেসর ডক্টর সাব্বির, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন আপনার প্রশ্নে আসলে বাংলাদেশ কি দেখে আসলাম আমি। সো বাংলাদেশে আমি গিয়েছিলাম, বেসিক্যালি আমার সফরটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, আমার মাকে দেখার জন্য।
বাট এর মধ্যেও আপনি জানেন যে আমি যদি জাস্ট বলি আপনাকে যে আমি সিলেটে ছিলাম, আমার সফর ছিল অল টুগেদার মাত্র 7 দিনের। এর মধ্যে সিলেটে ছিলাম 3 দিন আর ঢাকায় 4 দিন। তো আপনি জানেন যে আপনি যেখানে জন্ম নিয়েছেন সেই জায়গা হচ্ছে আসল জায়গা, যেখানে মাটি, মানুষ, যেখানে আপনি বেড়ে উঠেছেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বাড়ির অন্য মানুষ যারা আছে, আপনার আত্মীয় স্বজন, এরা আপনাকে সবচেয়ে ক্লোজলি দেখেছে, এদের সাথে আপনি সবচেয়ে বেশি আপনি আপনার সময় কাটিয়েছেন। সো তারা যখন আসলেন বললেন যে তাদের এখানে যেতে হবে একবার, আমি গিয়েছিলাম। আমার আউট অফ মাই কিউরিসিটি যে দেখি আমি ডেভেলপমেন্টটা কেমন, মানুষের চিন্তা চেতনায় কী ধরনের পরিবর্তন ঘটেছে, অথবা বাংলাদেশের সার্বিক সামাজিক যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, এর মধ্যে আমাদের নতুন জেনারেশন যারা বড় হচ্ছে তারা কি চিন্তা করছে, এটা ছিল আমার কৌতূহলের বিষয়। সংবর্ধনার তো এটা নাম দেওয়া হয়েছে, বাট সংবর্ধনা তো আপনি জানেন যে আমি এগুলাতে খুব একটা কোনো সময় মানে পুলক বোধ করি না বা যেতেও চাই না। সো আমি যেটা দেখলাম যে আমাদের এলাকা আপনি তো চিনেন, উমারগাঁও এলাকা, এটা ছিল যদিও সিলেট শহর থেকে কাছেই, কিন্তু একসময় যোগাযোগের কারণে সিলেট শহর থেকে গিয়ে আসতে সকালে কেউ যেত, সন্ধ্যায় ফিরতো, এরকম একটা অবস্থা ছিল। বাট এখন আমি দেখলাম পরিবর্তন যদি বলি, একটা হচ্ছে যে আপনি উইদিন 25 মিনিটস আপনি সিলেট শহরে চলে যেতে পারবেন। একদম আম্বরখানা পয়েন্ট থেকে যদি বলি আপনাকে, অনলি 25 মিনিটস আপনি আমাদের গ্রামের বাড়িতে যেতে পারবেন, এবং 25 মিনিটস আবার ফিরে আসতে পারবেন। 1 আওয়ারের মধ্যে আপনি গিয়ে ফিরে চলে আসতে পারবেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য ডেভেলপমেন্ট। এডুকেশনের দিক থেকে যদি বলি, যে গ্রামে ছিল 2টো স্কুল মাত্র, আমি গিয়ে দেখলাম যে সেই গ্রামেই একটি কলেজ পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে নিজস্ব উদ্যোগে, এবং ওই কলেজ প্রতিষ্ঠার পরে ওনারা চাচ্ছেন যে এটাকে কীভাবে একটু সরকারি সুযোগ সুবিধা নেওয়া যায়, সরকারের দৃষ্টিতে আনা যায়, এবং এটাকে আরও ডেভেলপ করা যায়। একটি হাই স্কুলও করা হচ্ছে একই গ্রামে, মাদ্রাসাও হয়েছে, অনেক কিছু হয়েছে। মানে এডুকেশনের দিকে আমার কাছে মনে হলো যে উমারগাঁও একটা বেশ দৃষ্টান্ত স্থাপন করেছে এই পুরো এলাকার মধ্যে। আপনি যদি বলেন যে সিলেটের সাংবাদিকদের সাথে আমার দেখা হয়েছে, এবং মনে হচ্ছে দৃষ্টিভঙ্গি, সাংবাদিকতার যে ধরন, সেটা অনেক পাল্টেছে। এটা তো আসলে আপনি জানেন যে গ্লোবালাইজ যে সোসাইটিতে আমরা যা করি এটা উইদিন এ সেকেন্ড, এখন আমরা যে প্রোগ্রাম করছি এই প্রোগ্রাম বাংলাদেশে বসে অনেক মানুষ দেখতেছে এটা। সো যেটা হয়তো আজকে থেকে 10 বছর 15 বছর আগে চিন্তাও করা যেত না যে এটা লাইভ প্রোগ্রাম কীভাবে হয় এবং মানুষ দেখতে পারে। আপনি যদি বলেন নতুন সরকারের বিষয়ে অনেক লোকের সাথে আমার কথা হয়েছে। আমি জাস্ট বোঝার চেষ্টা করছিলাম যে তারা কি চিন্তা করছে, তাদের যে দৃষ্টিভঙ্গি বা তাদের চিন্তা চেতনা, যেটা মনে হয়েছে যে সাবেক সরকারের পতনের পরে মানুষের যে প্রত্যাশা, যে জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে, জুলাই বিপ্লবের পরে মানুষ যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল, যে প্রত্যাশায় তারা রক্ত দিয়েছিল, সেই প্রত্যাশা অনেকেই মনে করেন যে সেই প্রত্যাশা পূরণ হয়নি। অনেকেই মনে করেন যে সরকারের যে নীতি এবং তার যে পথচলা, এই পথচলা জুলাইয়ের যে চেতনা এবং আকাঙ্ক্ষার সাথে কোনো জায়গায় ব্যাপক আপনার অসঙ্গতি আছে, এটা অনেকেই মনে করেন। বেশ কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা সত্যি কথা বলতে তারা হতাশা প্রকাশ করেছেন যে ইকোনমিক যে সরকারের যে প্ল্যান এবং প্রগ্রেস, এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন, এবং তারা বলেছেন যে ব্যবসায়িকদের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিকজ অফ ওয়ার এবং সাবেক সরকারের যে অর্থনৈতিক যে আপনার বেলেল্লাপনা বলা যায়, এটাকে এক ধরনের দুর্নীতি এবং আপনার অর্থ পাচারের যে ব্যাপার, এতে বাংলাদেশের অর্থনীতি আপনি জানেন একদম মুখ থুবড়ে পড়েছিল। আপনার ইউনিট সরকার ক্ষমতায় আসার পরে তারা কিছুটা চেষ্টা করেছিলেন, বাট ওইটা ছিল একটা অস্থায়ী সরকার। এই সরকারের সময় সবার প্রত্যাশা ছিল যে একটা খুব গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত নেবে সরকার, যে সিদ্ধান্তের মাধ্যমে গভর্নমেন্ট ঘুরে দাঁড়াবে এবং ব্যবসায়ীরা তারা একটা স্বস্তির সাথে কাজ করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ব্যবসায়ী সমাজ এখন পর্যন্ত তারা এক ধরনের অস্বস্তির মধ্যে আছেন, অনিশ্চয়তার মধ্যে তারা অবস্থান করছেন যে কোন দিকে যাবে গভর্নমেন্ট। আর আরেকটি বিষয় সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে যে যেটা সবার মধ্যে এক ধরনের হতাশা এবং প্রশ্নের সৃষ্টি করে, তা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকের, বিশেষ করে ইসলামী ব্যাংকে মনে করেন, ইসলামী ব্যাংকের মধ্যে এমন লোককে এখন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে যিনি এর আগে তার ব্যাংক ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে, এস আলমের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ আছে। এই লোককে ইসলামী ব্যাংকে আবার
ঢুকিয়ে ব্যাংকের মধ্যে এই যে একটা অসন্তোষ সৃষ্টি করা, এইটা আমার কাছে মনে হচ্ছে নতুন সরকারের জন্য মোটেই সুখকর না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন আছে, এটা তো আগেই প্রশ্ন আমরা আলোচনা করেছি এখানে, এইটা নিয়েও প্রশ্ন আছে। এবং সার্বিকভাবে অর্থনৈতিক যে ব্যবস্থাপনার যে বিষয়, যে একটা হলো যে শর্ট টার্ম প্ল্যান, যে আমরা এখন কিভাবে কালকে থেকেই এইটার গতিকে মোটামুটি চালু করে দিতে পারবো, মিড টার্ম প্ল্যান অ্যান্ড লং টার্ম প্ল্যান, এই বিষয়ে আপনার যারা ব্যবসায়ী মহল অথবা যারা বাংলাদেশের অর্থনীতির চালিকা হিসেবে কাজ করেন তাদের মধ্যে এখন পর্যন্ত সন্দেহ সংশয় আছে। আর অনেকে মনে করেন যাদের সাথে কথা, তারা কিন্তু বিএনপির বিরোধী না, তারা বরঞ্চ বিএনপির প্রতি খুবই সফট, এবং তারা মনে করেন তারেক রহমান সাহেব উনি অত্যন্ত সরল টাইপের লোক, যেটা আমার সাথে কথা হয়েছে যে কজনের, যে তার সাথে তারেক রহমান সাহেবের সাথে তাদের মিটিং হয়েছে একাধিকবার, এবং তারা এটাই বলেছেন যে উনার যে ব্যবস্থাপনা, উনার যে দৃষ্টিভঙ্গি এবং উনার যে নিজেকে বোঝার যে অবস্থান, এটা অত্যন্ত আমাদের দেশে যেটাকে বলা হয় অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ। কিন্তু তার আশপাশে কিছু লোক ঢুকে গেছে যারা তাকে মিসগাইড করার চেষ্টা করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফলও হচ্ছে। এক্ষেত্রে তারা মনে করে যে তারেক রহমান সাহেব এই বিষয়টি নজরে নেবেন এবং দেশ এবং মানুষকে তিনি প্রাধান্য দেবেন। তার কানে কি বললো, কে তার পাশে তার গুণগান গেল, এটাকে না দেখে তিনি দেশ, জাতি এবং বৃহত্তর বাংলাদেশের উন্নয়ন, এই উন্নয়নের ব্যাপারে কারা কোন সেক্টরে আপনার এক্সপেরিয়েন্স, কারা কোন সেক্টরে ভালো কন্ট্রিবিউট করতে পারবে, এই ধরনের লোককে তিনি তার আশপাশে নিয়ে কাজ করবেন, রিগার্ডলেস অফ দেয়ার আপনার যে সে বিএনপি করে কিনা, সে নিরপেক্ষ কিনা, সে দলের সাথে সংহতি আস্থাভাজন কিনা, এটা না রেখে উনি যদি মনে করেন যে দেশ এবং জাতির স্বার্থে এই লোক অনেক কন্ট্রিবিউট করতে পারবে, এই ধরনের লোকদেরকে তিনি যে সম্পৃক্ত করেন, তাহলে আরও অনেক উপকার হবে। এবং দেশের মানুষের যে প্রত্যাশা, যে এই যে এত রক্ত এবং এত ত্যাগের পরে যে নতুন সরকার, এই সরকারের যে কালচার, এই কালচারের মধ্যে কিছুটা পরিবর্তনও মানুষ মনে করে লক্ষ্য করা যাবে। দ্যাটস হোয়াট আমার কাছে মনে হয়েছে যে এই খুব সংক্ষিপ্তভাবে যে সফর, এই সফরে আমি এইটা অনুধাবন করতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি একটা রাউন্ড আপ পেলাম। তবে আমি একটা জিনিস যদি একটা পজিটিভলিও দেখি, আপনার বক্তব্য থেকে সারাংশ নেই, এখনো মানুষ দেশের নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রীকে মানে বাতিল করে দেয় নাই। সহজ সরল হিসেবে তার পক্ষে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আশেপাশে যে হতাশার চিত্র, এই হতাশার চিত্রকে একজন রাজনৈতিক নেতা বা একজন দেশ নেতা ক্রমশ রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তার চর্চার মধ্য দিয়ে। এখন এটা যদি তারেক রহমান সাহেব এটা যদি না করতে ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ এখন যে অর্থনৈতিক অবস্থা বা আপনি যে আশঙ্কার কথা বললেন, ব্যাংক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন ধর্ষণ হচ্ছে, এর মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তো আছে, রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এর মধ্য দিয়ে যদি তারেক রহমান একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন, তখনই বাংলাদেশের একটা ভবিষ্যৎ ভালো, নাইলে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ। এবং ওই যে আপনারা যেটা বললাম যে সবকিছুর মধ্যে যে আমার পার্টির লোকই থাকতে হবে, পার্টি ছাড়া কিছু হবে না, এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে যদি ওনারা মনে করেন যে কে কোন সাইডে এক্সপার্ট এবং অনেস্ট। চেঞ্জ হয় নাই, স্বাধীনতার পর থেকে আপনিও কোনো পার্টি করতেন না, আমরাও করতাম না, কোনো পার্টির দালালি করতে পারি না, কেউ কোনোদিন ডাকেও নাই, ডাকবেও না। আবার ওই সারা জীবন এটা চিৎকার করে যাইতে হইব পার্টি কি। মানুষ মনে করে যেখানে কথা বললেন, মানে আবার রাগ উঠে যান না আপনি, মানে যখনই কথা বললেন হয় মানুষ মনে করে যে আমি বিএনপির পক্ষে কথা বলতে হইব, নাইলে আওয়ামী লীগের পক্ষে কথা হইব, আপনার জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এইসব ছাড়া কি আর মানুষ নাই? এইসব মানুষ কি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলতে হবে, দেশের পক্ষে কথা বলবেন, এখানে দরকার নাই এইসব পলিটিক্যাল পার্টির পক্ষে কথা বলার। আমি মনে করি না প্রয়োজন আছে সবার, যে পার্টি করে তার পক্ষে, বা আপনি যদি কেউ যদি মনে করে যে কোনো বিষয়ে কথা বলবে সে বলতে পারে, বাট মুক্তভাবে স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা সবার আছে। অব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, আমি অনিয়ম নিয়ে কথা বলবো, যেই হন ক্ষমতায় আসা, আমার দল আবার কি, আমি মানুষের পক্ষে কথা বলি। হ্যাঁ, সবসময় বলতে পারি না এটা হইতে পারে, সবসময় বলতে পারি না এটা হতে পারে, এবং সবসময় আমি বলতে পারবো না। বাট মানে এই যে এই দলীয় সংকীর্ণতা, দলীয় অবস্থা, মানুষকে টেক লাগানো, এই সমস্ত বাইরে এসে একটা বড় মোটা দাগে একটা বাংলাদেশ গড়ার কাজে যদি আমরা এগিয়ে নেওয়া যাই, তাইলে এইবারও আমরা আর একটা সুযোগ হারাবো, আমরা আমাদের সময় দ্রুতই মানে খারাপের দিকে যাবে।
ধন্যবাদ। আমি আরো কিছু দৃষ্টিভঙ্গি আছে, আরো কিছু অবজারভেশন আমার আছে, দৃষ্টিভঙ্গি অবজারভেশন, আমি এগুলো দেখে ধারাবাহিকভাবে বলবো, বাট আজকে থেকে শেষ করবো অনুষ্ঠান। ডক্টর সাব্বির আহমেদ কিছু বলবেন? আর যেটা আমি বললাম একটু আগে বাংলাদেশ সম্পর্কে, ডু ইউ হ্যাভ এনি অবজারভেশন অন ইট? ডক্টর সাব্বির। না, আপনার অবজারভেশন গুলো খুবই ভ্যালিড এবং খুবই চমৎকার অবজারভেশন, আপনি খুব গুছিয়ে সুন্দরভাবে বলেছেন। নিঃসন্দেহে মানুষের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে হতাশা আছে, কিন্তু ওভারঅল দেশে যে একটা গণতান্ত্রিক উত্তরণ হচ্ছে, এবং আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটা জেন্টলম্যান লুক মানুষ দেখছে, অ্যাটিটিউড দেখছে, যে উনি অ্যাটলিস্ট বোঝানোর চেষ্টা করছেন যে আমি ট্রাই করছি, এটাকে মানুষ প্রশংসা করছে নিঃসন্দেহে। এটা একটা পজিটিভ দিক। এট দ্য সেম টাইম মানুষের কিছু হতাশা আছে, যেটা আপনি বললেন জুলাইয়ে যেগুলো নিয়ে মানুষ আন্দোলন করেছে, যে প্রত্যাশা নিয়ে, যেমন মানুষের রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো, সংবিধান সংস্কার, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন, এগুলো নিয়ে নানানভাবে মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোটের রায় বাস্তবায়ন, এগুলো কেন্দ্রিক। এট দ্য সেম টাইম ধরেন আইন শৃঙ্খলা, যেটা ইব্রাহিম ভাই বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, নানান জায়গায় খুন ধর্ষণ এগুলো হচ্ছে, চাঁদাবাজির কেস আছে, কিন্তু ওভারঅল একটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, মানুষ কথা বলছে, সমালোচনা করছে বা প্রত্যাশা করছে। সরকারের বয়স তো মাত্র 3 মাস, হয়তো ধীরে ধীরে এটা ইমপ্রুভ করবে, আমরা এই আশা রাখতে পারি, সরকার যদি পায়। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমি এর আগে যখন গিয়েছিলাম 2019-এ, তখন যাওয়ার আগেই সবাই বলছিল যে ভাই খুব কেয়ারফুল থাকেন, সরকারের বিরুদ্ধে বা সরকারের সমালোচনা হয় এমন কোনো কথা যেন না বলেন, এবং নিজেকে আপনি বাঁচিয়ে রাখবেন, এইরকম একটা কথা সবাই সতর্ক করে দিয়েছিল। এবার আমার কাছে মনে হয়েছে যে আপনি যে সত্য কথা বলেন, যে মানে কেউ এই ধরনের কোনো ইয়েও করে না, এবং বাংলাদেশে ঢোকার পরে আমার কাছে এরকম কোনো মানে কিছু মনে হয় না, মনে হচ্ছে একটা উদার দৃষ্টিভঙ্গি থেকে ইয়ে করা হচ্ছে আর কি। দিস ইজ অলসো এ বিগ চেঞ্জ। থ্যাংক ইউ ইব্রাহিম সাহেব, আপনি যেতে পারেন, গেলে আপনি নিজেও বুঝবেন যে মানে এই চেপে ধরার যে একটা মানসিকতা ছিল, আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ কিছুটা বেরিয়ে আসতে পেরেছে কমপক্ষে। আমাদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়ে গেছিল, অনেক সময় হয়তো আমার কিছুই হইতো না, আমিও দেশে গেছি, আমার কিছু হয় না, আমার কে খুঁজে না, আমি এত জরুরি মানুষ ছিলাম না, কিন্তু আমাদের একটা ভয়ের সংস্কৃতি, এই বুয়া দোয়া দুরুদ পড়ে, এর মধ্যে আমি যখন ইমিগ্রেশনের সামনে দাঁড়াইছি, মানে তখন আবার আরেকজন অ্যাক্টিভিস্ট আমার আরেক ইউরোপিয়ান দেশ থেকে ফোন করছে, এর নাম বেশা উঠছে, আমার তো তখন মানে মুখ দিয়ে পানি যাওয়ার অবস্থা নাই, বুঝছেন, যে এই ইমিগ্রেশন অফিসার তখন এই লোকের যদি নাম দেখে তাইলে আমার করবো আপনি বসেন, আপনারা জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। তো যাই এই যে বয়স সংস্কৃতিটা মানে এটা চালু হওয়ার কারণে মানে আমাদের গণতন্ত্র, আমাদের সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এটা চালু হোক কোনোভাবে, এটা চাই না, আমরা আস্তে আস্তে মানবিকতার পক্ষে, উদারনিকতার পক্ষে আমাদের যে অবস্থান ছিল, আমরা সেদিকেই যাবো। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রফেসর সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।